হ্যালো স্টুডেন্টস, ঈশা লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই ভিডিওতে ষষ্ঠ শ্রেণী ইতিহাসের একটি সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজনটা দেখে নাও। তো তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় অধ্যায় পরীক্ষা হবে, কিন্তু তার মধ্যে তোমাদের প্রথম অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে না। তো দ্বিতীয় ও তৃতীয় অধ্যায় তোমাদের খুব ভালো করে পড়তে হবে এবং এই দুটি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন হয়ে থাকে। তো দেখে নাও নম্বর বিভাজনটা। তো প্রথম ও দ্বিতীয় অধ্যায় থেকে এমসিকিউ থাকবে মোট 6টি এবং করতে হবে কয়টি? 6টি এবং মোট নাম্বার 6 এবং অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 4টি এবং করতে হবে 4টি প্রশ্ন এবং তার জন্য 4 নাম্বার, অর্থাৎ শর্ট প্রশ্ন থাকবে তোমাদের 10 নাম্বার এবং 2 মার্কের প্রশ্ন থাকবে 4টি, কিন্তু তোমাদের উত্তর দিতে হবে 2টি। তো 2 দুগুণে 4 নাম্বার থাকবে 2 মার্কের এবং 3 নাম্বারে থাকবে যে কোনো 4টি এবং করতে হবে 2টি এবং তার জন্য নাম্বার থাকবে 6, অর্থাৎ 3 দুগুণে 6 নাম্বার এবং 5 নাম্বারের প্রশ্ন থাকবে 4টি, কিন্তু তোমাদের উত্তর দিতে হবে যে কোনো 2টি। তো 5 দুগুণে 10 নাম্বার। এই নিয়ে মোট তোমাদের 30 নাম্বারের প্রশ্ন পরীক্ষায় এবারে পর্যায়ক্রমিক, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হবে এবং তার জন্য সময় থাকবে 1 ঘন্টা। তো এই বছর তোমাদের এই নতুন হলিস্টিক প্রসেস কার্ড অ্যাপ্রোচ এই পদ্ধতি অনুসরণ করে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 30 নম্বরের হয়ে থাকবে। ঠিক আছে, তো তোমাদের জন্য আমি একটা গুরুত্বপূর্ণ সাজেশন রেডি করেছি। সাজেশনটি তোমরা খাতাতে রেডি করে নাও, কারণ পরীক্ষার সময় তোমাদের পড়তে খুব সুবিধা হবে। ঠিক আছে, তো সাজেশনটি দেখে নাও। প্রথম কি বলছে দেখে, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো বা সঠিক উত্তরটি বেছে নাও, যে কোনো 6টি। তো এ হলো আধুনিক মানুষ, লেজযুক্ত মানুষ, লেজবিহীন বড় বানর, লেজযুক্ত ক্ষুদ্র বানর। তো সঠিক উত্তর লেজবিহীন বড় বানর। পরের প্রশ্ন, লুসির কঙ্কালটি প্রায় 32,000 বছর আগের, প্রায় 32 লক্ষ বছর আগের, 32 কোটি বছর আগের এবং প্রায় 3,200 বছর আগে। তো সঠিক উত্তর প্রায় 32 লক্ষ বছর আগের। পরের প্রশ্ন, আদিম মানুষ কৃষিকাজ শেখে বরফের যুগে, পুরনো পাথরের যুগে, মাঝের পাথরের যুগে, নতুন পাথরের যুগে। তো সঠিক উত্তর নতুন পাথরের যুগে। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে, 1922 খ্রিস্টাব্দে, 1929 খ্রিস্টাব্দে এবং 1974 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর 1921 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোনটি আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না? তো পোড়া ইটের বাড়ি বানানো, পাথরের ভোঁতা হাতিয়ার বানানো, গাছের ছাল গায়ে জড়ানো, পাথর ঠুকে আগুন জ্বালানো। তো কি সঠিক উত্তর পোড়া ইটের বাড়ি বানানো। পরের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, চাকার ব্যবহার শুরু হয় পুরনো পাথরের যুগ থেকে, মাঝের পাথরের যুগ থেকে, নতুন পাথরের যুগ থেকে এবং প্রাক ঐতিহাসিক যুগ থেকে। তো সঠিক উত্তর নতুন পাথরের যুগ থেকে। পরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 4টি। তো শূন্যস্থান পূরণ করো। হরপ্পা সভ্যতা ছিল ড্যাশ যুগের সভ্যতা? হরপ্পা সভ্যতা ছিল প্রায় ইতিহাস যুগের সভ্যতা বা প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা। পরের প্রশ্ন, সবচেয়ে পুরনো আদিম মানুষের খোঁজ পাওয়া গেছে কোথায়? ড্যাশ? তো পূর্ব আফ্রিকায়। পরের প্রশ্ন, ঠিক ভুল নির্ণয় করো। ভীমবেটকা গুহায় পুরনো পাথরের যুগের মানুষেরা থাকতো? অবশ্যই ঠিক। পরের প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বার করো। তামা, কাঁসা, লোহা ও পাথর। তো সঠিক উত্তর লোহা, কারণ তামা, কাঁসা এবং পাথর এদের ব্যবহার কিন্তু হরপ্পাবাসীরা জানতো, কিন্তু লোহার ব্যবহার জানতো না, তাই লোহা বেমানান। পরে দেখো 3 দাগে বলছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। যে কোনো 2টি, 2 দুগুণে 4, 4 নাম্বার। তো আদিম মানুষ যাযাবর ছিল কেন? উত্তরটি দেখে নাও। আদিম মানুষ যাযাবর ছিল কারণ আদিম মানুষ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারত না, তারা নানা জায়গায় ঘুরে খাদ্য সংগ্রহ করত। 2, শিকার ছিল আদিম মানুষের প্রধান খাদ্য, তাই তারা শিকারের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতো। পরের প্রশ্ন, ভীমবেটকার গুহাচিত্র সম্পর্কে কি জানা যায়? উত্তর দেখে নাও। যে মধ্যপ্রদেশের ভোপাল থেকে কিছু দূরে বিন্ধ্য পর্বতের জঙ্গলে ভীমবেটকায় অনেকগুলি গুহার সন্ধান পাওয়া গেছে। এই গুহার পুরনো পাথরের যুগে বসবাসকারী আদিম মানুষের অনেক ছবি পাওয়া যায়। তো ছবিগুলো মূলত শিকারের ছবি,
ছবিগুলিতে দেখা যায় মানুষ একা বা দল বেঁধে শিকার করছে। আর 3, ছবিগুলিতে সবুজ, হলুদ, সাদা বা লাল রঙের ব্যবহার দেখা যায়। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? তো উত্তর, প্রায় ঐতিহাসিক যুগ বলতে সেই সময়কে বোঝায় যে সময়ের মানুষ লিখতে শিখেছে বা লিপির ব্যবহার শিখেছে। হরপ্পা সভ্যতাকে প্রায় ঐতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কারণ হরপ্পা সভ্যতার মানুষ লিখতে জানতো, তবে ওই সভ্যতার লিপি আজও পড়া সম্ভব হয়নি। এই লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। প্রশ্ন, হরপ্পা সভ্যতার জল নিকাশি ব্যবস্থা সম্পর্কে লেখো। তো হরপ্পা সভ্যতার একটি গুরুত্বপূর্ণ দিক ছিল জল নিকাশি ব্যবস্থা। 1, প্রতিটি বাড়ির নোংরা জল বাড়ি থেকে ছোট নালা দিয়ে বেরিয়ে নগরের রাস্তার পাশে বড় নর্দমাগুলিতে এসে পড়তো। 2, নর্দমাগুলি পোড়া ইট দিয়ে তৈরি হতো। 3, নর্দমাগুলি ঢাকা দেওয়া থাকতো। পরের প্রশ্ন 4 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 3 গুণিতক 2 অর্থাৎ 3 মার্কের যে কোনো দুটি, 3 দুগুণে 6 নম্বর। তো প্রথম প্রশ্ন, আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? তো উত্তর দেখে নাও। আগুনের ব্যবহার জানার ফলে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসেছিল, যেমন প্রচন্ড শীতের হাত থেকে রক্ষা। আদিম মানুষ আগুন জ্বেলে তার তাপ নিয়ে প্রচন্ড শীতের হাত থেকে রক্ষা পেত। 2, আত্মরক্ষা। সব প্রাণী আগুনকে ভয় পায়। আদিম মানুষ আগুনকে জ্বালাতে শেখার পর আগুন দিয়ে অন্য জীবজন্তুর আক্রমণের মোকাবিলা করত। 3, আগুনে ঝলসে খাওয়া। তো আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষ কাঁচা মাংস খাওয়ার পরিবর্তে আগুনে ঝলসানো মাংস খাওয়া শুরু করলো। পরের প্রশ্ন, হোমো ইরেকটাস বা সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষের বৈশিষ্ট্য কি ছিল? তো হোমো ইরেকটাসের বৈশিষ্ট্য 1, এরা 2 পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারত। এরা দলবদ্ধভাবে গুহায় বাস করত। 2, এরা পশু শিকার করতে পারত। 3, এরাই প্রথম আগুনের ব্যবহার শিখেছিল। 4, এরা হাত কুঠার বানাতে শিখেছিল। পরের প্রশ্ন, সিন্ধু নদীর তীরে হরপ্পা সভ্যতার শহরগুলি গড়ে উঠেছিল কেন? উত্তর, হরপ্পা সভ্যতার শহরগুলি সিন্ধু নদের তীরে গড়ে উঠেছিল কারণ 1, ব্যবসা বাণিজ্যের সুবিধা। এই শহরগুলি ব্যবসা বাণিজ্যে উন্নত ছিল। তারা নদীপথে নৌকার সাহায্যে যাতায়াত ও ব্যবসা বাণিজ্য করত। 2, কৃষিকাজের সুবিধা। হরপ্পা সভ্যতার শহরবাসীরা খাদ্যশস্যের জন্য গ্রামের কৃষিকাজের উপর নির্ভর করত। 3, জলের চাহিদা পূরণ। তো সভ্যতার অগ্রগতির প্রধান প্রয়োজনীয় উপাদান হলো জল। সেই জলের চাহিদা পূরণ করত সিন্ধু নদী। পরের প্রশ্ন, টিকা লেখো হরপ্পা সভ্যতার লিপি। তো উত্তর দেখে নাও। হরপ্পা সভ্যতার অধিবাসীরা লিখতে জানতো, তবে তাদের লেখা লিপি পড়া যায়নি। পড়া গেলে এই সভ্যতার অনেক অজানা ইতিহাস জানা যাবে। হরপ্পা সভ্যতার লিপিতে 357 থেকে 400টির মতো চিহ্ন বা সংকেত আছে। এই লিপিতে সম্ভবত বর্ণমালা ছিল না। এই লিপি ছিল সাংকেতিক লিপি। এই লিপি ডান দিক থেকে বাম দিকে লেখা হতো এবং হরপ্পা সভ্যতা পাওয়া শিলমোহর, তামার ফলক, মাটির পাত্র প্রভৃতির উপর লিপি পাওয়া গেছে। 5 দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 গুণিতক 2 সমান 10 মার্কের, অর্থাৎ 5 নম্বরে 4টি দেওয়া থাকবে, তোমাদের দুটি করতে হবে। প্রথম প্রশ্ন, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? এই জোট বাঁধার ফলে কি সুবিধা হয়েছিল বলে তোমার মনে হয়? তো উত্তর দেখে নাও। আদিম মানুষ জোট বাঁধার কারণ 1, পশু শিকার। আদিম মানুষ বনের বিভিন্ন ধরনের পশু শিকার করে তার মাংস খেত আর দলবদ্ধভাবে পশু শিকার করতে যেত। 2, আত্মরক্ষা। বিভিন্ন হিংস্র জন্তুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আদিম মানুষ দল বেঁধেছিল। এবং এর সুফল, জোট বেঁধে থাকার ফলে মানুষ নিজস্ব সংস্কৃতি তৈরি করে টিকে থাকতে পেরেছে। এর ফলে কৃষিকাজের মতো গোষ্ঠীবদ্ধ কাজ করতে সক্ষম হয়েছে। বীজ বোনা, চাষের জমি তৈরি, চাষের যন্ত্রপাতি তৈরি, শস্য ঝাড়াই, পেশাই, এই সব কাজ সম্ভব হয়েছে। পরের প্রশ্ন, মানুষের সংস্কৃতি কিভাবে তাকে যুগে যুগে টিকে থাকতে সাহায্য করেছে বলে তোমার মনে হয়? তো উত্তর দেখে নাও। বিভিন্ন শক্তিশালী প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেলেও মানুষ আদিম কাল থেকে আজ পর্যন্ত টিকে আছে। এর মূল কারণ হলো সংস্কৃতি। তো সংস্কৃতির পরিচয় বা সংস্কৃতি বলতে কি বুঝে, ব্যাপারটাকে বুঝে নাও। যে সংস্কৃতি বলতে মূলত নাচ গান, পোশাক পরিচ্ছদ প্রভৃতিকে বোঝায়, কিন্তু মানব জীবনের খাওয়া দাওয়া, ঘুম, বিশ্রাম প্রভৃতিকেও সংস্কৃতির অন্তর্ভুক্ত করা যায়। এছাড়া মানুষের দৈনন্দিন কাজকর্ম সংস্কৃতির অংশ। তারপরে উন্নত মস্তিষ্কযুক্ত জীব মানুষ।
মানুষ অন্যান্য প্রাণীর তুলনায় ছোট ও কম শক্তিশালী হলেও তার বুদ্ধি বেশি। মানুষ তার বুদ্ধিকে কাজে লাগিয়ে ক্রমে উন্নতির দিকে ধাবিত হয়েছে। শক্তি কম থাকলেও বড় বড় প্রাণীকে তার প্রয়োজনে পোষ মানিয়েছে। এসব ক্ষেত্রে সাহায্য করেছে মানুষের সংস্কৃতি। 2. পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর ক্ষমতা। মানুষ প্রাকৃতিক পরিবেশকে নিজের মতো করে ব্যবহার করতে পারে। একসময় মানুষ ও পশু পাখির মতো বৃষ্টি, শীত প্রভৃতি প্রাকৃতিক কারণে কষ্ট পেত, কিন্তু ধীরে ধীরে মানুষ শীত থেকে বাঁচতে গাছের ছাল, মৃত পশুর চামড়া গায়ে জড়াতে শুরু করলো। দলবদ্ধতা। মানুষ দলবদ্ধভাবে বাস করতে শুরু করে, ফলে একে অন্যের কাছ থেকে সহজেই কর্মপদ্ধতি আয়ত্ত করতে পারে। মানুষের পারস্পরিক ভাবের আদান প্রদান সংস্কৃতির অংশ, যা মানুষকে প্রকৃতিতে টিকে থাকতে সাহায্য করেছে। পরের প্রশ্ন, হরপ্পাবাসীর অর্থনৈতিক জীবনের পরিচয় দাও। দেখে নাও যে হরপ্পা নগর কেন্দ্রিক সভ্যতা হলেও কৃষি ও পশুপালন মানুষের প্রধান জীবিকা ছিল। কিছু মানুষ শিল্পের কাজ করতেন, আবার লোথাল বন্দরের নিদর্শন ব্যবসা বাণিজ্যেরও প্রমাণ দেয়। তো অর্থনীতি জীবন কি? এক, কৃষিকাজ। হরপ্পা সভ্যতার মানুষ লাঙ্গলের ব্যবহার জানতো না, তারা নিড়ানির মাধ্যমে চাষ করত। এই অঞ্চলে উৎপন্ন ফসলের মধ্যে উল্লেখযোগ্য ছিল ধান, গম, যব, বার্লি, বিভিন্ন ধরনের শাকসবজি, তিল, তুলা, সরিষা প্রভৃতি। 2. পশুপালন। কৃষির মতো পশুপালন করেও হরপ্পা সভ্যতার অনেক মানুষ জীবিকা নির্বাহ করতেন। হরপ্পাবাসীরা গরু, মোষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, গাধা, উট, হাতি, ষাঁড়, বলদ প্রভৃতি পালন করত। 3. ব্যবসা বাণিজ্য। হরপ্পা অঞ্চলের সমৃদ্ধির অন্যতম কারণ ছিল ব্যবসা বাণিজ্য। বণিক সম্প্রদায় ব্যবসা বাণিজ্যের কাজে নিযুক্ত থাকতেন। মিশর, সুমেরু, মেসোপটেমিয়া, বেবিলন, পারস্য, বালুচিস্তান প্রভৃতি এলাকার সঙ্গে বাণিজ্য চলত। লোথাল ছিল বহির্বাণিজ্যের কেন্দ্রবন্দর, বিনিময় প্রথার মাধ্যমে বাণিজ্য চলত। অন্যান্য পেশা। তাঁতিরা পশম ও সুতি বস্ত্র বুনত, সোনার রূপো দিয়ে গহনা কাজ করত স্বর্ণকারেরা। কারিগরি শিল্পেও হরপ্পা সভ্যতা উন্নত ছিল। পরিশেষে বলা যায় যে হরপ্পা সভ্যতার মানুষ কোনো একটি নির্দিষ্ট পেশার মাধ্যমে উপার্জন করত তা নয়, বিভিন্ন পেশার মানুষ এই সভ্যতায় বাস করত। পরের প্রশ্ন, মেহেরগড় সভ্যতা ধ্বংসের কারণ আলোচনা করো। উত্তর, 1974 খ্রিস্টাব্দে ফরাসি প্রত্নতাত্ত্বিক জাঁ ফ্রাঁসোয়া জারিস মেহেরগড় সভ্যতা আবিষ্কার করেন। পৃথিবীর প্রাচীনতম সভ্যতা ছিল নতুন পাথরের যুগের মেহেরগড় সভ্যতা। এই সভ্যতার বয়স আনুমানিক 7000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 2500 খ্রিস্টপূর্বাব্দ। বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় ও বহিঃশত্রুর আক্রমণে এই সভ্যতা ধ্বংস হয়। তো মেহেরগড় সভ্যতা ধ্বংসের কারণ: প্রাকৃতিক বিপর্যয়। ভূমিকম্প ও বন্যাকে মেহেরগড় সভ্যতার ধ্বংসের জন্য অনেক ঐতিহাসিক দায়ী করে থাকে। প্রতি বছর ঝড় ও সিন্ধু নদের বন্যা মেহেরগড়বাসীর জীবনকে বিপন্ন করে তোলে। তার উপর ছিল ভূমিকম্পের প্রকোপ। এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগকে প্রতিহত করতে না পেরে মানুষ অন্যত্র চলে যেতে থাকে। 2. জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তনের কারণে এই অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ অত্যন্ত কমে যায়। ফলস্বরূপ এলাকাটি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হয়। ফলে মানুষ অন্য স্থানে আশ্রয় গ্রহণ করতে থাকে, তাই এই অঞ্চলটি মানব শূন্য হয়ে পড়ে। 3. বাসভূমি পরিবর্তন। তো উন্নত জীবনযাত্রা, খাদ্য ও কর্মসংস্থানের লক্ষ্যে মেহেরগড় সভ্যতার মানুষ সিন্ধু নদীর তীরবর্তী অন্যত্র চলে যেতে থাকে। 4. বহিঃশত্রুর আক্রমণ। বহিঃশত্রুর আক্রমণ মেহেরগড় সভ্যতার পতনের অন্যতম কারণ। মধ্য এশিয়া থেকে আগত বিদেশিদের আক্রমণে মেহেরগড় সভ্যতা ধ্বংস হয় বলে অনুমান করা হয়। এভাবে বিভিন্ন কারণে একসময় মেহেরগড় সভ্যতার পতন ঘটে। তো এই ভিডিওতে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী সেট নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটিকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ।